প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প না, আজ আর গল্প নয়, আজ আপনাদের শোনাব একটি নাটক, একটি শ্রুতি নাটক। আমাদের আজকের নাটক আবহমান। রচনা সুব্রত নাগ, নির্দেশনায় রমাপতি হাজরা। নাটকের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শ্যামল, পার্থ এবং ব্রততী। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক আবহমান। চলে গেল ওরা। ঠিক রাস্তাতেই বোধহয় গেল। কি করে বুঝলেন? ওদের চলার মধ্যে একটা আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছিল। পথ হারাবার ভয় নেই ওদের। যে হাঁটে সেই তো পথ হারায়। তাই কি? যে হাঁটে পথ তার নকদর্পণে, যে হাঁটে না, পথের খবর রাখে না, সেই তো হারায় পথ। আচ্ছা, আমরাও কি পথ হারিয়েছি? কেউ কি কখনো আমাদের বলেছিল, পথিক তুমি কি পথ হারাইয়াছ? জানি না, জানি না। আপনি? আমিও জানি না। তবে কি? তবে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? হয়তো ওই মিছিলে হাঁটার ক্ষমতা নেই আমাদের। ক্ষমতা নেই না উচিত নয়, দুটোই কি একই জিনিস নয়? না না না, একটা শারীরিক, অন্যটা মানসিক। আমাদের কি তবে ওদের সঙ্গে যাওয়া উচিত ছিল? হয়তো, কিন্তু ওরা তো এখন অনেক এগিয়ে গেছে। সত্যি তো, অনেকটা এগিয়ে গেছে। আর কি ওদের ধরা যাবে? সম্ভবত না, কিন্তু মনে হচ্ছে আপনি ওদের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছুক। হ্যাঁ সত্যি, ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে খুব উৎসাহী ছিলাম আমি। কিন্তু কি? লজ্জা জানেন, পাহাড় প্রমাণ লজ্জা আমাকে অনড় করে রেখেছিল। পা দুটো গেঁথে দিয়েছিল মাটিতে। কেন? লজ্জা কেন? শুধু লজ্জা, রাশি রাশি গ্লানি, অনুতাপ, আক্ষেপ আমাকে ঘিরে ফেলতে চায়। একটা মুখ, শুধু একটা মুখ। কার মুখ? তারই তো। কি অদ্ভুত সেই মুখের ভাষা! এক চোখে বাঁচার জন্য আকুল আরতি, আর অন্য চোখ দিয়ে যেন বিদ্যুৎ ঝলসাচ্ছে। আচ্ছা, মেয়েটি কি রূপসী ছিল? বেশ সুন্দরী ছিল। আর সুন্দরী ছিল বলেই তো চেহারা, কথাবার্তা, চালচলন বেশ ব্যক্তিত্বময়ী না? হ্যাঁ, তা বলা যায়। কিন্তু আর ওই চোখ, টানা টানা দুটো চোখে বিদ্যুৎ ঝলসানোর কথা কি বলছিলেন না? হ্যাঁ বলছিলাম, কিন্তু আপনি জানলেন কি করে? আমি তো আমি জানি, কারণ আমি যে স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম। সেখানে মানে কোথায়? সেই স্বয়ম্বর সভায়, সেই বিশাল এলাহি সমাবেশ। স্বয়ম্বর সভা? কি বলছেন আপনি? সমগ্র আর্যাবর্ত উজাড় করে রাজন্যবর্গ, সেনাপতি, মুনি, ঋষি প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। স্বর্ণ সিংহাসন আলোকিত করে তারা বসে আছেন। মাফ করবেন, আমি কি কোনো রূপকথার গল্প শোনাচ্ছেন? ঠিক তাই, রূপকথার মতোই অন্তঃপুর থেকে বেরিয়ে এলো। কি রূপ! না না না, শুধু রূপ নয়, রূপসী নারী তো আমি জীবনে কম দর্শন করিনি, কিন্তু এক আশ্চর্য গরিমা, যৌবনোদ্দীপ্ত উচ্ছ্বাস, প্রজ্ঞার আলো যেন ঘিরে রয়েছে রূপসী নারীকে। মিলে যাচ্ছে, একদম হুবহু মিলে যাচ্ছে। কার সঙ্গে মিলে যাচ্ছে? কে সে? আছে, সেও এক চোখ দিয়ে ঝলসানো রূপসী নারী, ঠিক আপনার নায়িকার মতো। তার দিকেও একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। কিন্তু সে তো কখনো আমার দিকে ফিরে তাকালো না। আমার দিকেও না। কিন্তু কেন বলুন তো? সেটাই তো বারবার আমি বোঝার চেষ্টা করেছি। কি এমন আমার মধ্যে ছিল না যা আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছিল? আচ্ছা, আপনার আক্ষেপ হয় না? শুধু আক্ষেপ,
হিংসার ক্রোধে আমার বক্ষদেশ হু হু করে জ্বলতো। কিন্তু কোনো লাভ হয়নি। এক টুকরো হাসি, এক পলক অপাঙ্গে চাউনি কোনোদিন সেই নারীর কাছ থেকে ভেসে আসি। অথচ মঞ্চ তো সাজানোই ছিল আমার জন্য, স্রেফ আমার জন্য, আমার মতো শ্রেষ্ঠ ধনুর্ধরের জন্য। ধনুর্ধর? হ্যাঁ, ধনুর্ধর, যারা ধনুক বাণ নিয়ে সংগ্রাম করে। প্রকৃতপক্ষে সমগ্র আর্যাবর্তে আমি ছিলাম শ্রেষ্ঠ ধনুর্ধর। আমার লক্ষ্য ছিল অভ্রান্ত, তুনের প্রতিটি বাণ ছিল আমার আজ্ঞাবহ। আর্যাবর্ত, ধনুর্ধর, স্বয়ংবর, আপনি আপনি কতদিন আগের কথা বলছেন? কতদিন? বহুদিন আগে, সে যুগান্তরের কাহিনী। যুগান্তর মানে অন্য যুগ? হ্যাঁ, মর্তধামে তখন দাপর যুগ চলছে। ইন্দ্রপ্রস্থের সিংহাসনের জন্য পাণ্ডব আর কৌরবের মতো দুটো মহাশক্তি ক্রমশ মাথা চারা দিয়ে উঠছে। এ তো মহাভারতের গল্প, এ তো সবারই জানা। না না, জানেন না প্রকৃত সত্যটা আপনারা জানেন না। পাণ্ডবদের অন্যায় বন্দনা আর অহেতুক স্তুতির প্রয়োজনে। কিছু মনে করবেন আপনি। আচ্ছা, আপনি কোন দিকে ছিলেন, পাণ্ডব না কৌরব পক্ষ? আমি কোনো দিনই কোনো পক্ষে ছিলাম না। আমি কোনোদিন থাকিও নি কোনো পক্ষে। আমি চিরকাল একা, স্বতন্ত্র। একা, নিরপেক্ষ? হায় রে, তাই যদি আমি থাকতে পারতাম তাহলে আমার মতো সুখী কেই বা হতো না। বহিরঙ্গে আমি নিরপেক্ষ থাকতে পারিনি। আর অন্তরঙ্গে? সেখানে আমি ছিলাম অনন্য। বহির্বিশ্বের কোলাহল, উত্থান পতন থেকে বহু যোজন দূরে থাকা এক বীর, নিছক এক বীর। জয়লোভ, যশলোভ, রাজ্যলোভ যাকে বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট হতে দেয়নি। এক নিগুড় অভিমান আপনার গলায় ফুটে উঠেছে। অভিমান? জন্ম মুহূর্তে জন্মদাত্রী মা যাকে পরিত্যাগ করেন। কর্ণ? আপনি কর্ণ? সেই অধীরথ সুতপুত্র, রাধা গর্ভ। কুন্তি? না, ঠিক কুন্তি গর্ভজাত অধীরথ নয়, সূর্যপুত্র কর্ণ। জ্যেষ্ঠ পাণ্ডব। শুধু জ্যেষ্ঠ পাণ্ডবই নয়, প্রথম পার্থ, মহারানী কুন্তির প্রথম সন্তান। কুন্তি মা প্রায় গোটা জীবন অতিবাহিত করার পর জীবন সায়ন্যে এসে জানতে পারলাম আমার মাতৃ পরিচয়। কি অসহনীয় লাঞ্ছনা, অপমানে দগ্ধ হয়েছি আমি। তবু তো ক্ষমা করেছেন কুন্তিকে। মাতা যিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। না, আলো বলি কি করে? কর্ণের জন্ম এক আলোক উৎস হতে, অথচ কর্ণের জীবনেই ছেয়ে আছে নিকষ গাঢ় অন্ধকারে। ভয়াবহ। শুধু কর্ণই নয়, কারো কারো জীবনকে অন্ধকার গ্রাস করে। তাদের জন্য সাফল্যের আলো নয়, চিরদিন অপেক্ষা করে থাকে হতাশার পাঁক। কিচ্ছু করার নেই, এ নিছক ভবিতব্য, ভাগ্যের মার। ভাগ্য নয়, দুর্ভাগ্য। সমগ্র ব্যাপারটাই ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। কোনটা ষড়যন্ত্র? স্বয়ংবর সবাই আপনাকে দ্রৌপদীর প্রত্যাখ্যান করাটা? শুধু পাঞ্চালীর প্রত্যাখ্যানই নয়, তারও পূর্বে হস্তিনাপুরের অস্ত্র পরীক্ষার দিন আমাকে প্রবেশাধিকার না দেওয়া, তারও পূর্বে একলব্যের অঙ্গুলি ছেদন। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিষগন্ধ। কিন্তু কে করেছে এই ষড়যন্ত্র? সম্পূর্ণ নিশ্চিত নই, তবু বাসুদেব ছাড়া মনে হয় না দ্বিতীয় কারো পক্ষে এই সূক্ষ্ম জাল বুনন সম্ভব। সম্পূর্ণ মহাভারতের প্রতিটি ঘটনার জাল তিনি কৌশলে বুনে রেখেছেন বহু পূর্বেই। কিন্তু দুর্যোধনও তো শকুনি ছিলেন। মাতুল শকুনি ছিলেন, শুধুই ধূর্ত। কিন্তু বাসুদেবের মতো ওই রকম দূরদৃষ্টি শকুনির ছিল না। তবে ভুল বাসুদেবেরও হয়েছিল জানেন। অর্জুনের সঙ্গে কৃষ্ণার বিবাহের পরিকল্পনায়
তিনি সম্ভবত আমাকে ভুলে গিয়েছিলেন। জলে প্রতিফলন লক্ষ্য করে মৎস্যচক্ষু বিদ্ধ করার মতো কঠিন প্রতিযোগিতা সাধারণ ধনুর্ধরদের কাছে কঠিন, হয়তো বা অসম্ভব, কিন্তু অর্জুন বা আমার কাছে নয়। বিশাল ধনু অবহেলায় তুলে যখন জ্যা রোপণ করে মনুষ্য সংযোগ করছি, ক্ষণকাল পরেই যখন প্রত্যয়ী বাণ জ্যা নিক্ষিপ্ত হয়ে পৌঁছে যাবে নির্দিষ্ট লক্ষ্যের দিকে, ঠিক তখনই তীব্র কষাঘাতের মতো ছুটে এলো সেই অমোঘ উচ্চারণ। আমি সূতপুত্রের গলায় মালা দেব না। সূতপুত্রের গলায় মালা দেওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। যতদূর জানি রাজা দ্রুপদের তো এরকম কোনো ঘোষণা ছিল না যে রাজপুত ব্যতীত অন্য কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে না। না না না, একেবারেই না। সেরকম ঘোষণা থাকলে ব্রাহ্মণ বেশি অর্জুন কিভাবে সেখানে অংশগ্রহণ করলেন? আসলে শুধুমাত্র আমাকে সরাতে, অর্জুনের পথ নিষ্কণ্টক করতেই পাঞ্চালীর এই সাবধান বাণী। অর্জুনের বাণও পাঞ্চালীর বাণীর চেয়ে তীক্ষ্ণ নয়, তত বিষাক্ত নয়। জানেন সেই মুহূর্তে আমার কি মনে হচ্ছিল? আমি যেন আর্যাবর্তের শ্রেষ্ঠ সম্পদকে হারালাম। দ্রুত সভায় দ্রৌপদী কি অবমাননা, তারই প্রতিশোধ? ঠিক তাই, প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা জ্বলছে তখন আমার বুকে। দ্রুত সভায় যুধিষ্ঠির তখন একে একে বাজি ধরছেন রাজ্য, ধনসম্পদ, কোষাগার, এমনকি নিজেদেরও। আর মুহূর্তের মধ্যে শকুনির চল চাতুরিতে তা হস্তগত হচ্ছে মিত্র দুর্যোধনের। তারপর সভাস্থ সকলকে চমকে দিয়ে যুধিষ্ঠির বাজি রাখলেন সেই বহু প্রার্থিত, বহু কাঙ্ক্ষিত নারীকে। জানেন একবার ভাবলাম সাবধান করি, নিষেধ করি এই পণ না রাখতেই, কিন্তু পরক্ষণই প্রতিহিংসার দাবাগ্নি আমাকে বলে উঠল, এই তো সুযোগ। সেই দেব দুর্লভ অনিন্দ কান্তি হোমাগ্নি সম্ভবাকে চরমভাবে লাঞ্ছিত করার। অচিরেই পরাজিত হলো যুধিষ্ঠির। রানী পাঞ্চালী পরিণত হলেন দাসীতে। আদেশ দিলাম দুঃশাসনকে, যাও নিয়ে এসো দাসীকে এই সভাস্থলে। দুঃশাসন নিয়ে এলো দ্রৌপদীকে? নিয়ে এলো বলবেন না, বলুন সমস্ত শক্তিতে টেনে হিচড়ে নিয়ে এলো এই সভাস্থলে। তারপর তো সেই কলঙ্কিত অধ্যায়। ঠিক তাই। এক বস্তা রজকস্থলা পাঞ্চালী তখন কাঁপছে, ভয়ে, লজ্জায়, ঘৃণায়, ক্রোধে। আর আমার বহুদিনের সঞ্চিত ক্রোধ তখন গ্রাস করতে চাইছে পাঞ্চালীকে। হ্যাঁ, আমি তো বিশ্বাস করতে কষ্ট হয়, তবু বীর সুভদ্র সূর্যপুত্র কর্ণ নির্দেশ দিল দুঃশাসনকে। বিলম্ব কেন দুঃশাসন? পাঞ্চালীকে সর্বসমক্ষে বস্ত্রবন্ধন থেকে মুক্ত করো। হস্তিনাপুরের সেই প্রাসাদের বাতাসটুকু যেন স্তব্ধ হয়ে গেল। প্রতিটি স্টকখণ্ড যেন দীর্ঘশ্বাস ফেলল। পাঞ্চালী একবার বিদ্যুৎ গতিতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে দেখল। জানেন কি ছিল সেই দৃষ্টিতে? কি যেন বলতে চাইল। কর্ণ, আপনিও? হ্যাঁ, আমিও যেন তখন শকুনি, দুর্যোধন, দুঃশাসনের সঙ্গে একই পংক্তিতে বসে রয়েছি। ওদেরও মতো আমার অন্তর তখন পাণ্ডব বিদ্বেষে পূর্ণ। আর না পাওয়া পাঞ্চালীকে শারীরিক, মানসিক দিক থেকে দুমড়ে মুচড়ে দেওয়ার এক পাশবিক প্রবৃত্তি। কিন্তু দুঃশাসন যখন সত্যি পাঞ্চালীর বস্ত্র আকর্ষণ করতে উদ্যত হলো, তখন আমি সম্বিত ফিরে পেলাম। কি করেছি আমি? দুঃশাসনের মতো স্বভাবত ইতর অভদ্র নরপিশাচকে আমি কি নির্দেশ দিয়েছি? কিন্তু সম্বিত ফিরে পেলেও বড় দেরি হয়ে গেছে। ধনুকের তীরের মতোই মুখের থেকে ছুটে যাওয়া কথাকে তো আর ফেরানো যায় না। দুঃশাসন তখন রক্তের স্বাদ পাওয়া সাপদের মতোই ভয়ঙ্কর, লোভী। সবাই তখন নরকের স্তব্ধতা। হঠাৎই শোনা গেল পাঞ্চালীর তীব্র আকুতি। স্তব্ধ হও নরকের কীট! ধ্বংস হয়ে যাবে যাজ্ঞসেনীকে স্পর্শ করলে। রক্ষা করো কেশব।
সব রক্ষা করো। দুঃশাসন তখন পাঞ্চালীর বসন প্রান্তে টান মেরেছে। মহামতি ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণ, কৃপাচার্য অসহায় দর্শকের মতো সেই প্রাক ধর্ষণ লীলা দেখে চলেছেন। হ্যাঁ, ধর্ষণেরই পূর্ব প্রস্তুতি ছিল সেটা। চোখ বন্ধ করে অপেক্ষা করছি, তখন পাঞ্চালীর অন্তিম আর্তনাদ আমার কর্ণকুহরে প্রবেশ করবে। কিন্তু আর্তনাদ নয়, কিছুক্ষণ পরেই সম্মিলিত জয়ের ধ্বনিতে ভেসে উঠল প্রাসাদ। বিস্মিত হলাম। এ কি শুনছি আমি? চোখ খুলতেই যা দেখলাম তা কি বিশ্বাসযোগ্য? দুঃশাসন প্রাণপণে পাঞ্চালীর বস্ত্র আকর্ষণ করে চলেছে। পাঞ্চালীর পায়ের কাছে স্তূপীকৃত বস্ত্র জড়ো হয়ে পড়ে আছে, অথচ তখনও পাঞ্চালীকে আবরণহীনা করা যায়নি। কোন অলৌকিক শক্তি যেন অলক্ষ্য থেকে রাশি রাশি অন্তহীন বস্ত্র যোগান দিয়ে চলেছে। পাঞ্চালীর নয়ন দিয়ে দরদর করে অশ্রুপাত হচ্ছে, আর মুখে ধ্বনিত হচ্ছে কৃষ্ণ নাম। হে কেশব, রক্ষা করো, রক্ষা করো, তোমার সখীর লজ্জা রক্ষা করো, তুমি রক্ষা করো। তবে কি সত্যি কৃষ্ণ অবতার? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। পাঞ্চজন্য কৃষ্ণের শঙ্খের নাম। কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিপদে জয়ে আনন্দে বারবার যার নিনাদ দিকে দিগন্তে প্রতিধ্বনিত হয়েছে। আপনার কখনো এরকম মনে হয় না যে পৃথিবীতে সমস্ত ভালো লাগার কিছুর অধিকার একজন কিংবা একটা বিশেষ দলের হাতে থাকবে? কি লাভ বলুন তো তাতে? জন্ম মুহূর্তে মাতা যদি পরিত্যাগ না করতেন, তাহলে তো পাঞ্চালীর প্রথম স্বামিত্বের অধিকার আমারই যুধিষ্ঠিরেরও আগে সেই পদ্মগন্ধা অলৌকিক নারীকে ভোগের ধিক ধিক। এই ভোগের চাই কি আমাকে দ্রুত সবাই পশু বানিয়ে দ্রৌপদীর লাঞ্ছনা করতে ইন্ধন জুগিয়েছিল? ধিক। আফটার অল আমরা মানুষ, কিছু ভুল ত্রুটি তো আমাদের হবেই। মহাত্মা কর্ণ। মহাত্মা? না 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 না, মহাত্মা বলবেন না। ওই একটা দ্রুতপূর্বই কর্ণের জীবনের অভিশপ্ত কালো দাগ। নইলে হিমালয়ের মতো অতুচ্ছ, সূর্যের মতো তেজোদ্দীপ্ত, মেঘের মতো দানশীল কর্ণকে তো মহাত্মা বলতে কোনো বাধা বা অসুবিধা নেই। আর যন্ত্রণা কিংবা পরিতাপের বিষয় কি জানেন? একদিন মাতৃমুখে জানতে পারলাম পাঞ্চালী আমার ভাতৃবধূ। তারপর থেকে অনুক্ষণ আমার সত্তা, আমার অন্তরাত্মা বলতে চেয়েছে, ক্ষমা ক্ষমা করো পাঞ্চালী। কিন্তু একবারের জন্য তার সঙ্গে দেখা হলো কই যে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে নিজ পাপের স্খলন ঘটাবো? সেই অন্তঃপুরবাসিনী সুদূর নীহারিকার মতোই চিরকাল ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেল। সুদূর নীহারিকা? কি জানি, হবেও বা। আমি কি তার নাগাল পেয়েছি? পাননি না? কই আর পেলাম। কাজ ছেড়ে ফিরে আসার পর দেখতে পেতাম সেও হয়তো অফিস থেকে ফিরতো, নয়তো কলেজ কিংবা ইউনিভার্সিটির ক্লাস ছেড়ে। চুড়িদার নয়তো সালোয়ার কামিজে পরতো বেশি দিন। তবু মাঝে মধ্যে যেদিন শাড়ি পরতো
সেদিন পরন্ত বিকেলে রোদের রং ম্যাজিকের মতো বদলে যেত। মেঘ বৃষ্টি ছাড়ায় সেদিন কলকাতার আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তে যেন রামধনু উঠত। অদ্ভুত, ভারী অদ্ভুত না? অদ্ভুতই তো। অফিস ফেরত কোনো গাড়ি সেদিন জ্যামে আটকাতো না, ট্যাক্সিওয়ালা এসে যেচে প্যাসেঞ্জার তুলতো, বাস কন্ডাক্টর খুচরো দিতে মুখ দেখাতো না। শুধু 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 একবার সে যদি বাস স্টপে এসে দাঁড়াতো, রাসবিহারী এভিনিউর সমস্ত নিয়নের আলো আরো উজ্জ্বল হয়ে জ্বলতো। সবাইকে ভীষণ খুশি হয়ে উঠতো। শুধু 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 সে খুশি কোনোদিন আমাকে ছুঁয়ে গেল না। কেন জানি না। আমাকে দেখলে তার মুখের যাবতীয় হাসি খুশি কপ্পরের মতো ঘুরে যেত, শামুকের মতো খোলসের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করত। কিন্তু কেন? সেই কেনটাই যদি জানতে পারতাম। কাজ সেরে হন্তদন্ত হয়ে বেরোতাম, কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে বাস স্টপের দিকে ছুটতাম। বিকেল 5:30 থেকে 6:45, এই 15 মিনিট তখন গোটা দিনের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি। আতঙ্কে থাকতাম, কোনোদিন যদি 8B বাসটা 6:45 আগেই বাস স্টপে চলে আসে, সেদিন যদি আর দেখাই না হয় তার সঙ্গে। কিন্তু যেই আমি বাস স্টপে এসে দাঁড়াতাম, অমনি মুখটা ফিরিয়ে নিত, যেন পৃথিবীর যাবতীয় বিরক্তি ফুটে উঠত ওর মুখে, যেন আমি একটা গুন্ডা, বদমাস, খারাপ কেউ। একদিন শ্রাবণের শেষ দিন, জানেন, সকাল থেকে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। ওফ, কলকাতার এখানে সেখানে জল জমেছে। কাজ সেরে যখন বেরোলাম তখন বৃষ্টি ইলশে গুড়ি, জোরো একটা হাওয়া গঙ্গার দিক থেকে ছুটে আসছে। আমি তো ধরেই নিয়েছি এই ওয়েদারে নিশ্চিতভাবে ও আসবে না। কিন্তু কি আশ্চর্য, বাস স্টপে অভ্যাস মতো যখন পৌঁছালাম তখন দেখি স্লেটটঙ্গা কলকাতার আকাশকে পেছনে রেখে নির্জন বাস স্টপে বৃষ্টির কুয়াশার মধ্যে সে যেন একটা অপার্থিব ছবি হয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবতাম, এই সুযোগ। হাওয়ার ছাপটায় ওর গায়ের ওড়না পতাকার মতো পথ করে উঠছে। বাইকটাকে স্ট্যান্ড করে পায়ে পায়ে ওর কাছে এগিয়ে গেলাম। ওর স্তত্র মুখে তখন দিশেহারা, কিন্তু হাল ছাড়লাম না আমি, জানেন। এসপার নয় ওসপার, আজ বলতেই হবে। এলোমেলো বৃষ্টির ছাঁট আর উথাল পাতাল হাওয়াকে সাক্ষী রেখে যে আমি বলতে গেলাম, বলছিলাম যে উনি চিৎকার করে উঠলো, অনেকটা আপনার পাঞ্চালির মতো, একদম কাছে আসবেন না, অনেকদিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করেন, কেন করেন? অসভ্য, ওই তো ওর ছোট লোক। নন স্টপ মেশিন গানের গুলির মতো তার কথাগুলো আমাকে এফোর ওফোর করে যেতে লাগলো। কোনো প্রতিবাদ করার আগে বৃষ্টির চাদর ফুঁড়ে একটা বাস দাঁড়ালো, আর কোনো দিকে ভূক্ষেপ না করে এক লাফে বাসে উঠে পড়লো সে। হয়তো 8B বাসটাও নয়, শুধুমাত্র আমার হাত থেকে পালানোর জন্য সে হয়তো যে কোনো একটা বাসে চেপে বসলো। বৃষ্টি আবার অযোধ্যায় পড়তে শুরু করলো। এত অপমানিত আমি জীবনে কখনো হইনি। কান, মাথা, রাগি, লজ্জায় যা করতে লাগলো। গলার কাছে অপমানের ডেলা, যন্ত্রণা পাকিয়ে উঠলো। চোখের জল না বৃষ্টির ছাঁট, কিসে যে 2 গাল ভেসে যেতে লাগলো নিজেই জানি না। অর্থাৎ আমার মতো আপনিও বুঝতে পারলেন না কিসের শাস্তি আপনি পেলেন? হয়তো আপনার মতো আমিও কোনো দুর্ভাগ্যপীড়িত গ্রহের পেরে জন্মেছি। আপনার মতো আমার কপালেও আছে শূন্যতা। হয়তো চাওয়া পাওয়ার ঝুলিটা চিরকাল ফাঁকাই থেকে যাবে। যে জিনিস ভীষণভাবে চাওয়া যায়, শরীরের প্রত্যেকটি কোষ, এই কোষ দিয়ে যে জিনিস চাই তা যদি না পাওয়া যায়, তার যন্ত্রণা যে কি ভীষণ মর্মান্তিক তা তো আমি জানি। আসলে কি জানেন, ছোট থেকে কোনোদিন না চেয়ে পাওয়ার অভ্যাস তো গড়ে ওঠেনি। বাবা বড় কোম্পানির বড় অফিসার, রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছি, কথাটা বলাই যায়। দামি খানলা, দামি শার্ট প্যান্ট, বড় হয়ে দামি দামি বাইক আবদার করতে করতে আমার কাছে এসে পৌঁছেছে। অথচ না পাওয়ার যন্ত্রণাটা সেজন্যই ছিল আরো তীব্র। ঠিক তাই। এমন স্পর্ধা সে আমাকে অস্বীকার করে, এত অহংকার কিসের? আর কোনোদিন তার সঙ্গে দেখা হয়নি না? মানে পাঞ্চালির মতো সে তো আর অন্তঃপুরবাসিনী নয়। আর কোনোদিন যদি দেখা না হতো তাহলে আজ এখানে দাঁড়াবার দরকারই হতো না। একবার কেন, মাঝে মধ্যেই দেখা হতো, তবে সে আর একা নয়। তারপর থেকে তাকে দেখতাম একটা হ্যান্ডসাম ছেলের বাইকের পেছনে চেপে ঘুরছে। সামনে আসেনি কোনোদিন, শুধু আড়াল থেকেই দেখতাম। খুশির উচ্ছ্বাসে ফেটে পড়তো দুজনে, হেসে গড়িয়ে পড়তো একে অন্যের গায়ে। আর যত দেখতাম এক ভাষাহীন যন্ত্রণা আমাকে কুড়িয়ে কুড়িয়ে খেত। ঠিক 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 আমার যেমন অর্জুনের সঙ্গে পাঞ্চালিকে দেখলে মনে হতো। হ্যাঁ, দেখতে দেখতে একদিন খুন চেপে গেল মাথায়। মনে হলো আমি যদি ওকে না পাই তাহলে পৃথিবীর আর কারোর পাওয়ার অধিকার নেই।
ঈর্ষার যন্ত্রণা যে অগ্নিদাহর চেয়েও মারাত্মক। আমি যখন চোখ বন্ধ করে পাণ্ডবের সঙ্গে পাঞ্চালীর নিভৃত মুহূর্তের কথা চিন্তা করতাম, তখন আমার মনে হতো বোমাস্ত্র নিক্ষেপ করে সৃষ্টিকে ধ্বংস করে। আমিও তাই ভাবতাম অ্যাসিড ছুঁড়ে মুখটাকে একদম ক্ষতবিক্ষত করে দিই, যাতে ওই মুখের দিকে তাকাবার সাহস আর ইচ্ছা কারণ না হয়। হঠাৎ একদিন সুযোগ কি এসে গেল অযাচিতভাবেই। শেষ প্রহরের হাড় কাঁপানো শীতের এক রাত, কুয়াশার চাঁদের মুখে টকটক করে কাঁপছে কলকাতার মতো গেঞ্জি শহর। এক বন্ধুর জন্য ওরই গাড়িতে করে ছোট্ট একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম। ফেরার পথে একটা রাস্তা বাঁক করে হঠাৎ চোখটা আটকে গেল। দেখি ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে ও। মুহূর্তে বেগ কষে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়লো ওদের কাছে। বন্ধুদের নিয়ে আমাকে নামতে দেখি কেমন সিঁটিয়ে গেল। সেটা শরীরকে ঢাল করে ঢুকে পড়লো আড়ালে। আমি মুচকি এসে বললাম, এত রাতে কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন দান্দা কি? তারপর কি হলো? সঙ্গে ছেলেটা না বুঝলেন একটা কাঁচা ভুল করে বেসলো, বেশ রোয়াব নিয়ে বললো, সে দরকারে আপনাদের কি, নিজের চারকায় তেল দিন তো। বুঝুন তো, আমরা তিনজন আর ও একা হিরো আমাদের সাথে পাঞ্জা লড়তে আসছে। আমার বন্ধু বান্টি বরাবর রকচটা একটা মুখ কিস্তি দিয়ে বললো, মাঝরাতে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মারাচ্ছে চাঁদে আবার ডায়লগ হয়েছে। হ্যাঁ, অবস্থা পরিবেশ সব কিছু ভুলে চূড়ান্ত ভুল করলো মেয়েটা। চিৎকার করে বললো কিনা, অসভ্যতাই করবেন না, লোফার, স্কাউন্ডেল, ছোট লোক। মুহূর্ত যেন আমার বোমাটা ফেটে গেল মাথায়। অথচ এর আগে আমি ওকে কোনোদিন খারাপ কিছু বলিনি, সামনে এসে দাঁড়াইনি পর্যন্ত। কিন্তু সেদিন আর সহ্য করতে পারলেন না, হয়তো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আংসাং কথা বললো বলে। দুটো লাথি আর গোটার কয়েক খুশিতেই ছেলেটা লটকে পড়লো মাটিতে। বান্টিকে বললাম, তোর গাড়িতে হারামজাদিকে, সত্যিকার ছোট লোক কাকে বলে দেখিয়ে দিই শালিকে। বাঁচাও, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কি বলবো, ঠিক আপনার মতো আমিও তখন সব কিছু ভুলে গেলাম ফ্যামিলি ট্র্যাডিশন, ভুলে গেলাম নিজের শিক্ষা দীক্ষা। মেয়েটা নিজেকে বাঁচাবার জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে বটে, কিন্তু নির্জন বাইপাসে চাপচাপ অন্ধকার কুয়াশায় ঢেকে যাওয়া রাস্তায় সেই চিৎকার শোনার কেউ ছিল না। বান্টি আর ভটা মেয়েটাকে টেনে টেনে হিঁচড়ে তুললো গাড়িতে। ভটা স্টিয়ারিংয়ে বসতেই ঝড়ের গতি ছুটলো গাড়ি। পিছনের সিটে আমি আর বান্টি চেপে ধরলাম ওকে। জানেন, এরপরও একটা শেষ সুযোগ দিয়েছিলাম, বলেছিলাম ভালোবাসবে এবার, ভালোবাসবে আমাকে। নিল, এই সুযোগটা নিল, চান্স দিল আপনাকে, রাজি হলো আপনার প্রস্তাবে? না, বোকা তো তাই নিল না সুযোগটা। জানেন, অন্তত নিস্তার পাওয়ার জন্য তো মিথ্যে বলতে পারতো, বললো না, ছুঁড়ে ফেলে দিল সুযোগটা। আপনার দ্রৌপদীর মতো জ্বলে উঠল। গাড়ির মধ্যে অন্ধকারে ওর দুটো চোখ থেকে বিদ্যুৎ ছিটকে বেরোলো। আর বললে আপনি বিশ্বাস করবেন না, ঠাস করে আমার গালে একটা চর। বুঝলেন, কোনো সেকেন্ড চান্স আর ওকে দিইনি। আমি একটা ইশারা করতেই বান্টিও লোহার মতো শক্ত হাত দুটো দিয়ে মেয়েটাকে চেপে ধরল। আমি একটা রুমাল পকেট থেকে বের করে গুঁজে দিলাম মুখে। তারপর একটা বুবুক্কু নেকড়ের মতো হাঙরের মতো ছাপিয়ে পড়লাম। হারিয়ে দিলাম দুঃশাসনকে। আমার পর বান্টি, তারপর ভটা, বান্টি ভটা, এক এক করে তিনজন নরম মাংসে স্তূপটাকে তলে মুচড়ে একবারে। কর্ণ, দ্রৌপদীর মতো কোনো বাসুদেব এবার ওকে বাঁচাতে আসেনি মেয়েটাকে। কি বিভৎস, কি পৈশাচিক। ঠিক তাই। সম্বিত ফিরল যখন, মেয়েটার গোঙানিও স্তব্ধ হয়ে গেল। সিটের ওপর নেতিয়ে পড়ে থাকা দেহটার দিকে তাকিয়ে ভটা কাঁপা কাঁপা গলায় বলল, কিরে, খালাস হয়ে গেল নাকি রে? বেপরা বান্টি তখন খাপড়ে গেছে, নাকে হাত দিয়ে শুকনো গলায় বললে, তাই তো মনে হচ্ছে রে। আমি এবার জিজ্ঞেস করলাম, কোনো হাসপাতাল বা নার্সিংহোমে? তারপরে উঠলো বান্টি, খেপেছিস? এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে জেলে ঢুকবো? ইতস্তত করে জানতে চাইলাম, তাহলে? বান্টি হিস করে বলল, মাঝরাতে ঢাক বুঝে ফেলে দেবো, জানতেও পারবে না কেউ। কেষ্টপুরে খালের কাছে গাড়িটা দাঁড় করালো ভটা। আমি আর বান্টি নেমে 4-5টা চোখ বুলিয়ে নিশ্চিন্ত হয়ে দুজনে মেয়েটাকে নামালাম। শেষবারের মতো মুখের থেকে, মুখের কষ আর নাক বেয়ে রক্তের ধারা দুটো সরু সুতোর মতো নেমে আসছে। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছিল ওর মুখে একটা চুমুক খেতে। কিছুক্ষণ আগের হিংস্র কামড় নয়, সাপদের মতো আঁচড়ানো নয়, মানুষের মতো ঠিক ওর নরম ঠোঁটে। কিন্তু তারা দিল বান্টি, এই দেখছিস কি বেশালা, ফেলে দে, ছুঁড়ে ফেলে দে। ছুঁড়েই ফেললাম। কেষ্টপুরের খালে জ্যোৎস্না
ঝিলমিল জলে ছপাং করে শুধু একটা শব্দ হলো, কিছুটা জল ছলকে পড়লো চারপাশে। তারপর কনকনে ঠান্ডা জলের চাদরে পাঁক আর শ্যাওলার বিছানায় ঘুমোতে গেল সে। পরদিন লোক জানাজানি হয়নি না? দিন কয়েক পর ডেড বডিটা খালের জলে ভেসে ওঠায় পুলিশ গিয়ে লাশ তুলে আনে। একটু হই হট্টগোল হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের ঠিক কেউ ছুতে পারেনি। আচ্ছা, যে ছেলেটি সঙ্গে ছিল সে গাড়ির নম্বর জানায়নি না? গাড়ির নম্বর দেখার আগে তো মার খেয়ে লটকে পড়েছিল ফুটপাতে। আচ্ছা, আর কখনো ওখানে যাননি? অপরাধ বিজ্ঞান বলে খুনি নাকি খুনের জায়গায় ঠিক ফিরে আসে। হয়তো ঠিকই বলে, কারণ আমিও তো না গিয়ে থাকতে পারিনি। কি দেখলেন সেখানে? কিচ্ছু না। ঘটনার দুদিন পর গিয়েছিলাম ওখানে। দিনের বেলা, চারিদিক সম্পূর্ণ স্বাভাবিক, মৃত্যুর কোনো গন্ধ নেই, ধর্ষণের কোনো ছায়া নেই, একটা পুলিশ পর্যন্ত নজরে পড়ল না। কি জন্য গিয়েছিলেন ওখানে? বড় শক্ত প্রশ্ন করলেন। ওই যে ইংরাজিতে বলে না, $1 মিলিয়ন কোশ্চেন। হয়তো ওকে খুঁজতেই গেছিলাম। অনেকক্ষণ খাল পাড়ে দাঁড়িয়েছিলাম। দুপুরে রোদে ঝিকমিক করছিল খালের জল। তীব্র হর্ন বাজিয়ে শাঁ শাঁ করে ছুটে যাচ্ছিল বাস, মিনি, ট্যাক্সি, মোটর বাইক। পিল পিল করে হাঁটছিল লোক। সেই প্রচণ্ড জীবন স্রোতের মধ্যে এক ফোঁটা মৃত্যুও কোথাও লুকিয়ে ছিল না। আচ্ছা, সেই বাস স্টপে আর কখনো যাননি না? হ্যাঁ, গেছি তো। ঠিক 5:30 সেখানেও গেছি, কিন্তু কেন গেছি বলুন তো? কেন জানি না, শুধু দেখতাম 8B বাসটা আসতো, লোক নামতো, উঠতো, তারপর বাসটা চলে যেত। একদিন জানে এক আশ্চর্য ঘটনা ঘটলো। বাসটাপে যে কোনটাতে মেয়েটা দাঁড়িয়ে থাকতো সেখানে গিয়ে দেখি একটা নাম না জানা ছোট্ট চারা গাছ উঁকি দিচ্ছে ঠিক একই জায়গায়। অবাক হয়ে গেলাম। ঠিক আপনিও যেমন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় অবাক হয়ে ভাবছিলেন এমনটা হয় কি করে, আমিও তেমনি ভাবছি এটা কি সত্যি গাছ নাকি। পরদিন আবার গেলাম গাছটাকে দেখতে। সত্যি গাছটা আছে তো ওখানে, নাকি আমার চোখের ভুল? গিয়ে দেখি দিব্যি আছে। ঝিরঝিরে হাওয়ায় তীর তীর করে গাছটা দুলছে। আচ্ছা, ওগুলো কি গাছের পাতা নাকি মেয়েটার শাড়ির ডগা? বললে বিশ্বাস করবেন না, যেন অবিকল মেয়েটার মতো ছিটকে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আমি যেন পরিষ্কার গাছটার চোখে ঘৃণা লক্ষ্য করলাম। অদ্ভুত, অবিশ্বাস্য, কিন্তু সত্যি। আমি ভাবছি কুরুক্ষেত্রের কথা। জানেন, সেখানে তো পাঞ্চালীর আগে আমি মারা গিয়েছিলাম। রথের চাকা মাটিতে বসে যাবার পর অর্জুন যখন আমাকে অন্যায়ভাবে হত্যা করলো, আমার তাজা উষ্ণ রুধির স্রোতে যে মাটি ভিজে গেল, সেখানেও কি এমনি কোনো চারার জন্ম নিয়েছিল? অথবা আমার মৃত্যু সংবাদ শুনে পাঞ্চালীর কি প্রতিক্রিয়া হয়েছিল? কি প্রতিক্রিয়া আপনি আশা করেন? যদি আমার বিচার বুদ্ধির কাছে প্রশ্ন করেন তাহলে বলবো পাঞ্চালী বড় শান্তি পেয়েছিল। অর্জুনের পথ নিষ্কণ্টক হলো জেনে পাঞ্চালী নিশ্চিন্ত হয়েছিল, আর সমক্ষে বলেছিল পাপীর উচিত শিক্ষা হলো। আর যদি আপনার হৃদয়ের কাছে প্রশ্নটা করি তাহলে তাহলে বলবো, তাহলে কি বলবেন? অন্য কিছু? হয়তো এক লহমার জন্যেও পাঞ্চালী থমকে দাঁড়াতো। হয়তো ভাবতো এমন একজন কেউ চলে গেল যে তাকে তীব্রভাবে আকাঙ্ক্ষা করেছিল। কিন্তু অপমানও তো করেছিল, কিন্তু তার মূলেও তো ছিল সেই আকাঙ্ক্ষা। কত দূর নিয়ে যায় আকাঙ্ক্ষা মানুষকে, নরক কিংবা স্বর্গের দিকে? জানি না, নাকি মৃত্যু কিংবা জীবনের দিকে? কোথায় জানি না, কিচ্ছু জানি না। শুধু জানি রাবণের চিতার মতো হু করে চলতে থাকে বুক। চৈত্রের ঝোড়ো বাতাসের মতো খাঁ খাঁ করা শূন্যতা আমাকে ফোর করে ছুটে যায়। কুরুক্ষেত্রে সারাদিন রক্তক্ষয়ী যুদ্ধের পর যখন বিষণ্ণ গাঢ় অন্ধকার নেমে আসত, চরাচর ঢেকে যেত অন্ধকারের আচ্ছাদনে, হিমে ভেজা হালকা জ্যোৎস্না যখন ছুঁয়ে যেত রক্তস্নাত সব দেহগুলিকে, আমি তখন ধ্রুবতারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মৃত্যু কাতর কুরুক্ষেত্রের নিথর বাতাসকে বলতাম, যাও নিদ্রিতা পাঞ্চালীর কর্ণকুহরে প্রবেশ করে বলে এসো, অনুতপ্ত কর্ণকে তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে তো কর্ণের মুক্তি নেই। শুধু আপনার কেন, আমার মুক্তি নেই।
তাই বোধহয় প্রতি সন্ধ্যায় আমিও খালের পাড়ে গিয়ে দাঁড়াই। খয়াটে জ্যোৎস্নার আলো চুঁয়ে চড়ে পড়ে জলে। সেই নোংরা জল আমি আঁচলায় তুলে বলি, তোমরা ওর মৃতদেহ স্পর্শ পেয়েছিলে, ও ডুব দিয়েছিল তোমাদের গভীরে, তাই আজ তোমাদের কাছে আসতেই হলো। আমার শেষ কথাটা ওর কাছে পৌঁছে দিও। বলো, তার প্রতিটি যন্ত্রণার জন্য আমি দায়ী, তার প্রতি মুহূর্তে লজ্জাস্খলনের জন্য আমি দায়ী, তার অন্তিম শ্বাস ফেলার জন্য আমি দায়ী। আমি 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 হ্যাঁ আমি। আচ্ছা, আপনি কি সত্যি অনুতপ্ত? সন্দেহ আছে? যদি সত্যি অনুতপ্ত হন, তাহলে রাতের অন্ধকারে চুপিসারে নিদ্রিতা জলরাশির কাছে গিয়ে নয়, মাথার উপর ভাস্বর ওই সূর্যের নিচে দাঁড়িয়ে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে বলুন, ক্ষমা ক্ষমা করো। পারবো বলতে? না বললে তো পাপের স্খলন ঘটবে না। তবে তবে এক মুহূর্ত অপেক্ষা করুন। আমি আপনার অগ্রজ, তাই প্রথম আমার কর্তব্য আমি হাঁটু গেড়ে কিভাবে প্রার্থনা করতে হয় তা আপনাকে দেখিয়ে দিই। ক্ষমা করো পাঞ্চালী, ক্ষমা করো। দ্রুত সবাই তোমার লজ্জা, গ্লানি আর অপমানের জন্য তুমি আমাকে ক্ষমা করো। সূর্যপুত্র কর্ণ তার জীবনের প্রথম ও অন্তিম অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। এবার আপনি বলুন। কি বলবো? আমি যা বললাম। কি হলো, চুপ কেন? বলুন, বলবেন না? পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি তো বললাম, আমি তো পারলাম। আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ আছে কর্ণ। আপনি শুধু অবমাননাকর কি শব্দ উচ্চারণ করেছিলেন মাত্র, আর আমি সেখানে একজন ধর্ষক, একজন নৃশংস খুনি। আমার ব্যর্থ পুরুষত্বতার নারীত্বের চরম লাঞ্ছনা করেছে। আমার এই হাত তার শ্বাস রোধ করেছে অসম্ভব কর্ণ। আমার পাপ পর্বতের মতো বিশাল। কিন্তু ক্ষমা যে তার চেয়েও বড়, আকাশের মতো অন্তহীন। আমার গ্লানি অনেক গভীর কর্ণ। কিন্তু ক্ষমা যে সমুদ্রের মতো অতলান্ত। বলুন না, বলুন না, তার নাম ধরে বলুন। নাম? আমি তো তার নাম জানি না, কোনোদিন জিজ্ঞেস করিনি। তাহলে সে অনামিকা। অনামিকা নামেই তাকে সম্বোধন করুন। অনামিকা? আস্তে নয়, আস্তে নয়, জোরে জোরে বলুন, গলা ছেড়ে। ক্ষমা অনামিকা, ক্ষমা করো আমাকে। তোমার যন্ত্রণার জন্য, অপমানের জন্য, মৃত্যুর জন্য আমাকে ক্ষমা করো। তং সূর্যং জগৎকর্তারং মহাতেজং প্রদীপ্তমং মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। তং সূর্যং জগতং নাথং য়েন বিজ্ঞানং মকসদম মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম। তং সূর্যং প্রণমাম্যহম। তং সূর্যং প্রণমাম্যহম। আপনারা এতক্ষণ শুনছিলেন সুব্রত নাগের রচিত আবহমান। নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।